আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো অমরেন্দ্র চক্রবর্তী লেখা অ্যামাজনের জঙ্গলে গল্পের দ্বিতীয় পর্ব। 6 দিন বা হয়তো 7 দিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। যদি কোথাও কাকার দেখা পাই, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই। যেদিকেই চাই শুধু বন আর বন। সামনে পিছনে ডানে বাইয়ে হাজার হাজার বছরের প্রাচীন অরণ্য। যেভাবেই হোক একটা দিন শেষ হয়। আমিও বোট চালকের দেওয়া হরিতকির মতো ফল একটা করে ফেলে দিই। মনে মনে ঠিক করেছিলাম এভাবেই আমি দিনের হিসাব রাখব। সব ফল শেষ। কটা দিয়েছিল এখন আর মনে নেই। হয়তো 6-7টা, 8টাও হতে পারে। তাহলে 8 দিন ধরে এই জঙ্গলে। শরীর দুর্বল, চেহারা কিরকম হয়েছে জানি না। শুধু বিরাট বিরাট গাছ, গাছের পাতা, গাছের গুড়ি, শেকড় ঝুড়ি, পাখি প্রজাপতি, কীট পতঙ্গ, লতা পাতা, ফুলের ঝাঁঝালো গন্ধ, বিরাট মাকড়সার জাল, এই রকম কত কিছুর মধ্য দিয়ে অন্ধলোকের মতো চলে এসেছি। মনে ক্ষীণ আশা, হঠাৎ যদি কাকার সঙ্গে দেখা হয়ে যায়। সামনে ডানে বাঁয়ে যেদিকে পারি যতক্ষণ পারি এগোই। যখন আর পারি না, গাছতলায় শুয়ে পড়ি। একসময় ঘুমিয়েও পড়ি। একদিন ঘুম থেকে উঠে দেখি একটা ছোট ছেলে আমার সামনেই মাটিতে উবু হয়ে বসে আমার দিকে চেয়ে আছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। হঠাৎ এখানে একটা ছেলেকে দেখে যত না ভয় পেয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়ে গেছি। ছেলেটির গায়ে কোনো জামা প্যান্ট নেই, শুধু কোমরে ঘুনসির মতো কাঠের ছোট ছোট মূর্তির একটা মালা। মালা সঙ্গে আটকানো গাছের টাটকা পাতার তৈরি একটা ঢাকনা নাভির কাছ থেকে ঝুলছে। এই অদ্ভুত পোশাকের চেয়েও বেশি অবাক হলাম তার অদ্ভুত শান্ত চোখ দেখে। বয়সে আমার থেকে অনেক ছোটই মনে হয়, 8-10 বছর হবে হয়তো। চোখে চোখ রেখে চুপ করে বসে আছি, মনে মনে কথা বলে চলেছি। মুখে কিছুই বলতে পারছি না, কেননা এটা বুঝেছি যে ইংরেজি এখানে এক অক্ষরও চলবে না। ছেলেটা এবার ধীরে ধীরে মাটির ওপর থেকে বহু দিনের জমে থাকা শুকনো পচা পাতা সরিয়ে জায়গাটা পরিষ্কার করলো। আমি দেখলাম পাতার জঞ্জাল ঠেলে সরিয়ে দেওয়ার সময় সরু মোটা নানা ধরনের ছোট ছোট কাঠি সে আলাদা করে এক জায়গায় গুছিয়ে রাখছে। গাছের বড় বড় ডালপালা থেকে যেসব ছোট ছোট সরু আঁকাবাঁকা ডাল বেরোয়, ছেলেটার নজর সেগুলোর দিকেই। কোমরে ঝোলানো একটা থলে থেকেও সেরকম কিছু একটা খড়কুটো বের করলো। তারপর নানা আকারের বেশ কয়েকটা কাঠি পাশাপাশি ওপরে নিচে সাজিয়ে ছেলেটা আমার দিকে তাকালো। চোখ দেখে মনে হলো আমাকে কিছু জিজ্ঞেস করছে। আমি তো এই কাঠি সাজানোর মানে কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ মনে হলো এর মধ্যে একটা সূর্যের ছবি আছে নাকি। ছেলেটা আমার চোখ দেখে কি বুঝলো জানি না। একটা হাতখানেক লম্বা কাঠি নরম স্যাঁতস্যাঁতে মাটিতে পুঁতে, তার গায়ে অনেকটা পুঁই মিটুলির মতো, কিন্তু তার চেয়ে ছোট বড় একটা দানার রস টিপে তা দিয়ে 9টা দাগ কেটে আবার আমার চোখে শান্তভাবে চোখ রাখলো। মনে হয় আমার কাছে কোনো প্রশ্নের উত্তর আশা করছে। আমার এমনিতেই মাথা ঘুরছে, শরীর একেবারে ভেঙে গেছে। দুপায়ে হাতে ঘাড়ে পোকার কামড়ে লতা পাতার বিষে ঘা হয়ে গেছে। এই অবস্থায়ও সাজানো কাঠিগুলো আর দাগানো বড় কাঠিটার দিকে চেয়ে থাকতে থাকতে মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। 9বার সূর্যোদয়ের কথা বলছে ছেলেটি। 9বার কেন? কেন সূর্যোদয়? হঠাৎ মনে হলো এই বনে আমি 9বার সূর্য ওঠা দেখেছি কিনা তাই জানতে চাইছে না তো। আমার মন বলছে নিশ্চয়ই তাই। কতদিন এই জঙ্গলে আছি সে কথাই জিজ্ঞেস করছে। আমি তক্ষুনি একটা শক্ত কাঠি দিয়ে নরম ভিজে মাটিতে একটা সূর্যোদয়ের ছবি এঁকে তার পাশেই 17টি দাগ কেটে দিলাম। কিন্তু 17 দিনই জঙ্গলে ঘুরছি কিনা জানি না, 2-1 দিন কম বেশিও হতে পারে, কিন্তু সে কথা বোঝানো আরও শক্ত, তাই 17 দিনই আঁকলাম। স্কুলের ড্রয়িংয়ে আমি বরাবরই ফার্স্ট হয়েছি। তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় অনেকবারই ফার্স্ট প্রাইজ পেয়েছি। এখনও ভূগোল বিজ্ঞানের খাতায় স্যারেরা আলাদা করে আমার ড্রয়িংয়ের প্রশংসা করেন। ছেলেটার শান্ত চোখের আনন্দ দেখেও বুঝলাম এইখানেও আমার ছবি আঁকা বৃথা হয়নি।
পুরো ছবিটা দেখে সে তার দাগগুলো কাঠের পাশে আরেকটা কাঠি পুঁতে তাতে একইভাবে 8টা দাগ এঁকে দিল। তারপরই আমাজনের উলি মাংকির মতো 2-3টে লাফে কোথায় অদৃশ্য হয়ে গেল। ফিরেও এলো প্রায় লাফিয়ে লাফিয়ে। হাতে 3 রকম গাছের পাতা, তার মধ্যে গাঢ় হলদে আর বেগুনি রঙের পাতাগুলোর আকারও বেশ অদ্ভুত। প্রত্যেকটা পাতা নলের মতো পাকানো, দেখতে অনেকটা হাতির ওল্টানো সুরের মতো। দুটো পাতার চেহারাই এক, শুধু রংটাই আলাদা। সবুজ রঙের পাতাগুলো অনেকটা মটরশুঁটির পাতার মতো, তবে কিছুটা পরু এবং আকারেও একটু বড়। ছেলেটা বেগুনি রঙের পাতা আমার নাকের কাছে ধরতেই একটা তীব্র মধুর ও কষা গন্ধ পেলাম। তারপর চিবানোর ভঙ্গি করে ওই পাতাগুলো আমাকে খেয়ে নিতে বলল। আমি যতই চিবোচ্ছি ততই যেন ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আমার নাক মুখ দিয়ে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। আমার শরীরটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠছে টের পাচ্ছি। ছেলেটা এবার হলদে পাতাগুলো তার হাতের তালুতে ডলে সেই রস আমার ফোড়ায় ঘায়ে লাগিয়ে দিল। তার ইশারায় চিত হয়ে শুয়ে পড়তেই সে আমার কপালে, বুকে, 2 হাতের কনুইয়ের ভেতরের দিকে, 2 হাতের নাড়িতে ও হাঁটুতে একটা করে গোল ও মোটা সেই সবুজ পাতা লাগিয়ে দিল। এবার তার নির্দেশ মতো উঠে দাঁড়ালাম। আশ্চর্যের কথা, একটা পাতাও গা থেকে খুলে পড়ল না। এই অজানা অদ্ভুত ছেলেটা যে আমার পরম উপকারী বন্ধু, সে বিষয়ে আমার আর সন্দেহ রইল না। ঘোর বিপদে এরকম বন্ধু পেয়ে অনেক দিন পর আমার মন আনন্দে ভরে গেল। আনন্দ বলে যে কোথাও কিছু আছে তাই আমি ভুলে গিয়েছিলাম। এত উপকার পেয়ে চেপে রাখা খিদেটাও যেন বহু গুণ বেড়ে গেল। কাঠি দিয়ে খচখচ করে মাটিতে ছবি এঁকে বোঝালাম যে আমার খুব খিদে পেয়েছে। ছেলেটা দেখছি যে কোনো জিনিসই চটপট বুঝে ফেলে। ছবিটা এক মুহূর্ত দেখে সে আমার ব্যাগটা তুলে নিয়ে আমাকে তার পেছন পেছন আসবার ইঙ্গিত করে ঠিক একটা কাঠবিড়ালির মতো জঙ্গলের মধ্যে এগিয়ে চলল। আমি হেঁটে তাকে ধরতে পারছি না, পাছে আমার চোখের বাইরে চলে যাই, তাই মাঝে মাঝেই আমাকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে হচ্ছে। এভাবে কতক্ষণ হাঁটছি কিছুই বুঝতে পারছি না। শরীরে আর আমার ক্লান্তি নেই, ফোড়া ঘায়ের জ্বালা ব্যথাও মিলিয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমার গায়ে সাটা মোটা মোটা সবুজ পাতাগুলি শুকিয়ে পাতলা হয়ে একে একে ঝরে পড়ছে। আধা ঘন্টা বা হয়তো 1 ঘন্টা পর ছেলেটা এক জায়গায় খুব বড় বড় গাছের জটলার মধ্যে ঢুকে হাতের ইশারায় আমাকেও সেখানে ডেকে নিল। বিরাট বিরাট গাছের কাণ্ডে বারবার চোখ আটকে গেলেও ভেতরে দেখলাম অনেকটা খোলা জায়গা। এ যেন আমাদের বাংলা গ্রামের নিকানো উঠোন। তফাৎ শুধু আমাদের দেশের উঠোনে এরকম বড় বড় গাছ থাকে না, থাকলেও উঠোনের শেষে বা একধারে 2-1টা গাছ থাকতে পারে। এখানে উঠোনের মধ্যেই মস্ত মস্ত গাছ সোজা আকাশে উঠে গেছে। উঠোনটি একেবারে পরিষ্কার তকতকে, জঙ্গলের অন্যান্য জায়গার মতো ভিজে স্যাঁতসেঁতে নয়। কোথাও একটা ঝরা পচা পাতাও চোখে পড়ল না। এক বাক্স প্যাস্টেল বা অন্তত 1 টুকরো কাঠকয়লা পেলে এই উঠোন আমি ছবি এঁকে ভরিয়ে দিতাম। আমার বিপদের কথা, দুঃখের কথা সব ছবি এঁকে এঁকে এই শান্ত চোখের অদ্ভুত পোশাকের পরম উপকারী বন্ধুটিকে বলতে পারতাম। মায়ের আইব্রো পেন্সিল দিয়ে আমি খসখসে পিচবোর্ডের উপর কত ছবি এঁকেছি, আর এ তো শুকনো নিকানো মাটি। মায়ের কথা মনে পড়ে আমার বুকের ভেতরটা ব্যথায় যেন কোকিয়ে উঠল। বাবাও নিশ্চয়ই এতদিনে আমার কোনো খবর না পেয়ে খুব দুশ্চিন্তা করছেন। আমার বন্ধু গাছের মস্ত মস্ত গুড়ির আড়ালে কোথাও গিয়েছিল। এখন হাতির কানের মতো গর্তওয়ালা পুরো একটা পাতায় নানা রকম খাবার এনে আমার সামনে নামিয়ে রাখলো। আমাদের দেশে গ্রামের দিকে মানি লোকেরা যেমন উত্তরীয় বা পাট করা চাদর ঘাড়ের উপর দিয়ে ঘুরিয়ে এনে তার 2টি প্রান্ত বুকের দুদিকে ঝুলিয়ে রাখে, ছেলেটারও তেমনি ঘাড়ের ওপর দিয়ে শক্ত একটা লতার দুমুখে বাঁধা বাবুই পাখির বাসার মতো 2টো পাত্র ঝুলছিল। পাত্র দুটো দেখতে অনেকটা বাংলাদেশের নলেন গুড়ের কলসির মতো। 2টো পাত্রই সে লতার বাঁধন থেকে খুলে আমার সামনে নিকানো মাটিতে রাখলো। আঙ্গুল দিয়ে সে যে পাত্রটা দেখালো আমি দেখলাম তার ভেতরে জল। সেই পাত্রটা থেকে জল নিয়ে চোখে মুখে ভালো করে ছিটিয়ে দিতে ভারী আরাম বোধ হলো।
তারপর সেই জলেই হাত ধুয়ে নানান স্বাদের ফল মূল গো গ্রাসে গিলতে লাগলাম। এবার সে অন্য পাত্রটার দিকে ইঙ্গিত করলো। হাতে নিয়ে দেখি দুধ। চুমুক দিয়ে চমকে উঠলাম, এ তো কোনো ফলের রস, দেখতে একদম দুধের মতো টক টক স্বাদ। ছেলেটা দেখলাম আমাকে পুরোটা খেয়ে নেওয়ার জন্য বলছে। আমাদের এই সব ছোটোখাটো কথা চলছে আকারে ইঙ্গিতে, চোখে মুখের ভাবভঙ্গিতে। অনেকগুলো ইশারা এখন অনায়াসেই বুঝতে পারছি। ফলের রসটা চুমুক দিতে দিতে ছেলেটির ইশারা ইঙ্গিতে যেমন বুঝলাম এটা এদের অতি প্রিয় ও প্রয়োজনীয় ফল, হয়তো এখানকার গ্রীষ্মপ্রধান আবহাওয়ায় খুবই উপকারী। ছেলেটা এবার গন্ধকের মতো দেখতে এক টুকরো নরম পাথর বা রঙের ঢেলা আমার হাতে দিয়ে তার চোখ দুটি শুধু আমার চোখের উপরে রাখলো। আমিও যেন স্পষ্ট শুনলাম সে বলছে, কি করে এখানে এলে, কেনই বা এলে, কোথা থেকে এসেছো, সব কথা এবার বলো তো। ছেলেটা তখনও তার সেই শান্ত চোখে আমার দিকে চেয়ে আছে দেখে আমার কেমন যেন আনন্দ হলো। আমি তার চোখে চোখ রেখেই হেসে ফেললাম। আমাজনে এসে থেকে এই প্রথম আমি হাসলাম। মাটিতে রঙের ঢেলা দিয়ে ছবির পর ছবি এঁকে বন্ধুকে আমি আমার সব কথা জানালাম। আমাদের পশ্চিম বাংলার ছবি খুবই ছোট করে আঁকতে হয়েছে বলে সেখানে শুধু কলা গাছ, পাট গাছ, শিউলি ফুল আর আম গাছ এঁকেছি। বন্ধু সবগুলিতেই চোখ বুলিয়ে কলা গাছ আর আম গাছটা দেখেই সকালের মতো নানা আকারের কাঠি দিয়ে 3-4টে চারা গাছ সমেত একটা কলা গাছ আর একটা আম গাছ বানিয়ে ফেলল। তার চোখ মুখ দেখে বুঝলাম কলা গাছ আর আম গাছ এরা চেনে। দুটো গাছ এখানেও হয়। আমাদের দেশ থেকে ব্রাজিল পর্যন্ত দূরত্ব বোঝাতে আকাশের অনেক নিচে ছোট ছোট কতগুলো যে নদ নদী, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল আঁকতে হলো তা লিখে বোঝাতে হলেও অনেক সময় লেগে যেত। এভাবে বায়ুপথে হাজার হাজার মাইল পেরিয়ে রিও ডি জেনেরোয় আকাশ ছোঁয়া অট্টালিকা আর সমুদ্র তীর আর পাহাড় আঁকলাম। এরপর মানাউস, সেখান থেকে বোটে নিগ্রো, সোলিমোয়েস, আমাজন নদী, অন্যান্য উপনদী, নদীর মধ্যে অগণিত দ্বীপ, কাকা গঞ্জালো, কাকার ব্যাগ নিয়ে হনুমানের পালিয়ে যাওয়া, তাকে ধাওয়া করে কাকাদের জঙ্গলে ঢোকা, বোট চালকের ফিরে যাওয়া, আমার জঙ্গলের জীবনের দুঃখ কষ্ট সবই যতটা সম্ভব ছবি এঁকে সংক্ষেপে বোঝালাম। তারপর তাকে পেয়ে আমার কত আনন্দ হয়েছে তাও আঁকলাম। দুজনে কেউ কারো ভাষা জানি না, সে কথা যেন ভুলেই গেছি। হলুদ ঠেলা আর কাঠির টুকরা টাকরা দিয়ে ছবি এঁকে আর চোখে মুখের ভাব দিয়ে আমরা কথা চালাচ্ছি। এভাবেই আমার একটা ভুল ধারণা ভেঙে গেল। আমি ভেবেছিলাম আমার বন্ধু আমার বয়স থেকে অনেক ছোট। এখন তার কাছে শুনে বুঝলাম সে আমার একেবারেই সমবয়সী। মাথায় বেটে আর মুখে চেহারা ছোটদের মতো বলেই আমার ভুল হয়েছিল। আসলে এদেশে বা এদের জগতে 365 দিনে বছর হয় না। আমার বন্ধু নানা রঙের পাথর দিয়ে আর মুখের শব্দের ধ্বনি শুনিয়ে আমাকে বোঝালো তারা এক সূর্যোদয় থেকে আরেকটা সূর্যোদয় পর্যন্ত সময়টাকে বলে ইমানু আর বছরকে বলে ইদিমানু। তাদের 9 দিনের এক দিমানু, 9 দিমানুতে এক বিদিমানু, 9 বিদিমানুতে এক ইদিমানু, 9 গুণ 9 গুণ 9, তার মানে 729 দিনে তাদের 1 বছর, আমাদের প্রায় 2 বছরের সমান। আমার বন্ধু বয়স বলল 7 বছর, তার মানে আমাদের হিসেবে 14, আমার সমবয়সী। আশ্চর্য সব রঙিন পাথর দিয়ে তারা তাদের ইমানু, দিমানু, বিদিমানু, ইদিমানু হিসাব রাখে। ইমানু গনে কচুরি পানা ফুলের মতো হালকা বেগুনি রঙের পাথর দিয়ে। এরকম 9টি পাথরের এক দিমানু। জোনাকির আলোর যে রং সেই রঙের পাথরে গোনা হয় এক বিদিমানু। আর বেদানার দানার মতো কিন্তু তার চেয়েও বেশি গাঢ় রঙের 9টি পাথরে গোনা হয় ইদিমানু। ছেলেটার নাম উবা। ঠোঁট শুরু করে ভারী সুন্দর করে নিজের নাম বলল উবা। তারপর উবা কথাটার মানে বুঝিয়ে দিলে মাটির ওপরে খড়কুটো দিয়ে সরু এক চিলতে একটা নৌকা বানিয়ে। এখানকার ছোট নৌকাকে বলে উবা। এটা অনেকটা বর্ষাকালে বাংলার গ্রামে জলে ডোবা মাঠে ঘাটে বা খালে বিলে তাল গাছের ডোঙার মতো। উবা হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার ডান হাতটা ধরে একবার টান দিয়েই দৌড় লাগালো।
আমাকেও তার পিছন পিছন ছুটতে হলো। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা উপনদীর তীরে পৌঁছালাম। একটা ঘোর জঙ্গলের মধ্যে এত কাছেই একটা নদী এত জোরে বয়ে চলেছে, না দেখলে আমি ধারণাও করতে পারতাম না। পাড় ঘেঁষে নদীর ঢেউয়ের ধাক্কা তালে তালে নাচছে একটা উবা, সেটা আবার পাড়ের একটা গাছের সঙ্গে বাঁধা। উবা দড়িটা খুলে আমার হাতে দিয়ে জলের কাছে নেমে গেল। দড়িটায় অল্প টান পড়লেও মনে হচ্ছে যেন হাত কেটে যাবে। আমি উবার ডাকে দড়ি শুধু নিচে নেমে নৌকায় উঠে বসলাম। উবাও দড়িটা নিজের হাতে নিয়ে নৌকায় উঠল। আমি ওর হাতের দড়িটার দিকে তাকিয়ে আছি দেখে উবা জানালো এটা নানান গাছের আঁশ দিয়ে তৈরি, খুব শক্ত দড়ি। কথাটা বোঝালো ওর কাঠকুঠো আর হাতের ভঙ্গি দিয়ে, আর মুখে এই দড়িটার নাম বলল এনভিরা। একটু এগোতেই একটা ব্যাপার দেখে আশ্চর্য হলাম। নদীর পাড়ে পরপর অনেকগুলো গাছে নানা মাপের নানা চেহারার নৌকা বাঁধা আছে। উবা নামে একটা ছেলের সঙ্গে উবা নামে এক ধরনের নৌকায় চড়ে আমাজনের একটা উপনদীতে ঘুরে বেড়াবো, আমার এই 14 বছরের জীবনে এ কথা আমি কোনো দিনও স্বপ্নে ভাবিনি। মাঝে মাঝে পাড়ের ডালপালা, গাছের ঝুড়ি লতা গুল্ম থেকে গা বাঁচিয়ে তরতর করে এগিয়ে চলেছি। নানা রকম লতা পাতা, ফুল ফলের অচেনা গন্ধ এসে লাগছে নাকে। এর মধ্যে ভিক্স আর অন্য কি যেন একটা ওষুধের গন্ধ আমার চেনা। সব মিলিয়ে মনে একটা আনন্দের ভাব। যদিও এখনো কাকার দেখা পাইনি, তবু উবাকে পেয়ে জঙ্গলের সেই দম বন্ধ করা ভয় আর দুশ্চিন্তা আমার কেটে গেছে। গতকালও জঙ্গলে যখন রোজকার মতো আরও একটা বিভীষিকাময় রাত নেমে এলো, তখন কি স্বপ্নেও ভেবেছিলাম আজ এরকম ঘটবে? মানুষের জীবনে সত্যি সত্যি যা ঘটে তা কখনো কখনো স্বপ্নকেও ছাড়িয়ে যায়। ডোঙা আগের মতোই গাছের সঙ্গে বেঁধে রেখে উবা যখন আমাকে নিয়ে বড় বড় গাছে ঘেরা উঠানের মতো জায়গাটায় ফিরে এলো, তখন সেখানে নানা রঙের 20-22 জন মেয়ে পুরুষ দেখে আমি অবাক হলাম। তাদের বাঁ হাতে নারকেলের মতো মালা, মালা থেকে ডান হাতে রক্ত নিয়ে নিজেদের মুখে মাখছে। এরা কি পশু শিকার করে ফিরেছে? সকলের হাতের মালাই তারই রক্ত, নাকি জঙ্গলের পথ হারানো কোনো মানুষ শিকার করে তার রক্ত মুখে মাখছে? সকলের হাতে মুখে রক্ত দেখে ভয়ে আমার বুক হিম হয়ে গেল। উবা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। সে একটা ছেলের কাছে এগিয়ে গিয়ে তার কাছ থেকে কয়েকটা শুকনো ফলের বিচি এনে জলে ঘষতেই টকটকে লাল রং তৈরি হয়ে গেল। সেই রং তার হাতের 3 আঙ্গুলে নিয়ে আমার মুখে মাখাতে লাগলো। তার খড়কুটোর ভাষা আর মুখের কথার শব্দ মিশিয়ে সে আমাকে বলল, আমি মিথ্যেই ভয় পেয়েছি, এগুলো রক্ত নয়, লাল রং। উরুকু ফলের বিচি গুঁড়িয়ে কয়েক ফোঁটা জলে মেশালেই ওই রং তৈরি হয়। উরুকু কথাটার মানেই লাল রং। উৎসবের দিনে মুখে বেশ গাঢ় করে তারা এই রং মাখে। আজ সন্ধেবেলা এখানে তাদের উৎসব। এই গ্রামটা শুধু এই 20-22 জন মানুষের। গাছে ঘেরা এই জায়গাটা তাদের উৎসব প্রাঙ্গণ। হঠাৎ একটা মেয়ে নারকোলের মালা হাতে আমার কাছে এসে আমার ডান হাতটা মালার রঙে চুবিয়ে দিয়ে তার মুখটা আমার দিকে বাড়িয়ে ধরল। মানুষ চাইলে ভাষা ছাড়াই কথা বলা যায়। উবা তখনও আমার মুখে রং লেপছে, মনে হয় কিছু একটা আঁকছে। আমিও কখনো মেয়েটার কপালে, কখনো উবার গালে রং লাগিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত মেয়েটার কপালে আমাদের দেশের শালুক ফুল আর উবার দুগালে কৃষ্ণচূড়া এঁকে দিলাম। উঠানে বড় বড় পাতায় বোনা ঝুড়িতে অনেক রকম ফলমূল আর খাবার টাবার। মাটির মস্ত মস্ত হাঁড়িতে 3-4 রকম ফলের রস বা অন্য কোনো পানীয়। কয়েকটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে রাখা আছে বেটে বেটে কতগুলো ঢোল আর কয়েকটা অচেনা বাদ্যযন্ত্র। একটা উঁচু মতো জায়গায় বেশ বড় একটা নৌকা প্রথম থেকেই রাখা ছিল। উবার কাছে জানা গেল আজ তাদের নৌকা উৎসব। উবা আমাকে এই বড় নৌকাটার কাছে টেনে নিয়ে গিয়ে বলল, নৌকাটা একবার ভয়ানক বন্যায় ভাসতে ভাসতে আমাদের গ্রামের নদীতে এসে পড়েছিল। নৌকায় কোনো মানুষ ছিল না। এর দাঁড়টি ভারী সুন্দরভাবে চিত্রিত। জঙ্গলের কোনো চিত্রকর ছাড়া আর কেউ এরকম দাঁড় বানাতে পারবে না। নৌকাটি আপনা আপনি ভেসে এসেছে বলে উৎসবের দিন প্রথমেই এটাকে আনা হয়। এটা আমাদের গ্রামের বা আমাজনের এই দিককার নয়। সারা বছর এটাকে ভারী যত্ন করা হয়।
উৎসবের দিনে সবচেয়ে উঁচু বেদির উপর রাখা হয়। নৌকার কথা বলতে উবার দেখলাম ভারী উৎসাহ। নৌকাটার চারপাশে ঘুরতে ঘুরতে সে বলল, এই নৌকাটাকে বলে কাস্কো। আমাদের উবার থেকে কাস্কো আলাদা। একটা আস্ত গাছের গুঁড়ি থেকে কাস্কো তৈরি করতে হয়। কুড়ুল দিয়ে গুঁড়ির ভেতরে চেঁচে ফেলে তারপর আগুনের তাতে জায়গাটাকে অনেক চওড়া করা হয়। একটা আস্ত গুঁড়ি থেকে তৈরি বলে সাধারণ ক্যানের চেয়ে কাস্কো অনেক বেশি মজবুত। সাধারণ ক্যানও তৈরি হয় কাঠ জোড়া লাগিয়ে। উবা আমাকে আরও অনেক রকম নৌকার কথা শোনায়। নদীর দেশের মানুষ, জল জঙ্গলের বাসিন্দা, নৌকার বিষয়ে এরা বলবে না তো কে বলবে। নৌকা উৎসব এদের একটা বড় উৎসব। নৌকার নামে এরা ছেলের নাম রাখে। মুখ রাঙানো, মুখ চিত্র বিচিত্র করা শেষ হবার আগেই আরও 10-12 জনের একটা দল এলো। তাদেরও মুখ লাল রং দিয়ে নকশা করা। কেউ কেউ গালে কপালে শুধু লাল রং লেপে দিয়েছে। তাদের সঙ্গেও খাবারের ছুরি। ও কয়েকজনের ঘাড়ে কাঁধে বেটে বেটে ঢোল ও কয়েকটা অদ্ভুত চেহারার বাদ্যযন্ত্র। মেয়ে পুরুষ ছোট বড় সকলের মুখে লাল রং, কারো কম কারো বেশি। মেয়েদের কোমরের মালা আরও চওড়া, তাতে কাঠের মূর্তি, ফলমূল, লতা পাতার বিচিত্রও বেশি। তাছাড়া তাদের কানে রঙিন ফুল, সেও লাল রঙের, বাহুতে লতা পাতা। এইসব লতা পাতার আকার এতই সুন্দর যে যতই দেখি যেন তৃপ্তি হয় না। মনে হয় আমাদের দেশে গুণী স্বর্ণকারেরা দিনের পর দিন এক মনে বসে বসে এইসব লতা পাতা দিয়ে গড়িয়ে দিয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। সকলে তাদের আনা ফল মূলের ঝুড়ি, ফলের রস আর শরবতের হাঁড়ি কাস্কোয় সাজিয়ে রাখছে। উবা এক ফাঁকে এসে আমাকে মেয়েদের মতো কোমরে ঝোলানো পুঁতির মালার মতো দেখতে 5-7 ছড়া একটা ফল দেখিয়ে জানিয়ে গেল এর নাম আশাই। এক একটা ছড়ায় 50-60টা আশাই রয়েছে। ওরকম অনেক ছড়া নিয়ে আশায়ের এক একটা গুচ্ছ হয়। এক বিধিমানুতে যত ইমানু তত বা তার চেয়ে বেশি। একটা শরবতের হাঁড়ি দেখিয়ে শুধু হাতের নাড়াচাড়ায় আর গলার স্বরে উবা বলল, ওটা হলো বেড়ার চেহারা সাদা রঙের গাছ তাপের বার ফলের রসের শরবত। ফলগুলো হলদে রঙের। উৎসবের ভিড়েও উবা আমার কথা একবারও ভোলেনি। অচেনা মানুষ, অজানা ভাষা সত্ত্বেও আমি যাতে নিজেকে একা ভেবে কষ্ট না পাই সেজন্য সে বারবার এসে আমাকে এখানকার নানা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। 4 জনে মিলে মস্ত একটা কাঠের ডালায় ছোট ছোট ভাজা মাছ বয়ে এনে নৌকাটার উপর রাখছে দেখে উবা আমাকে জানালো, এর নাম তাম্বাকি, বড় সুগন্ধি মাছ। এরা শুধু ফল আর বীজ খেয়ে থাকে। খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। কাছে গিয়ে দেখি অনেকটা আমাদের খয়রা মাছের মতো দেখতে, চওড়াই হয়তো একটু কম। উবার মা এক ঝুড়ি পাকা পেঁপে হাতে লম্বা ছুরি দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে একটা বড় ডালায় এমনভাবে সাজিয়ে রাখছিল যে দূর থেকে দেখে মনে হয় একসঙ্গে অনেকগুলি সূর্যমুখী ফুটেছে। অবশ্য বেশ কিছু পেঁপে দেখলাম ভেতরটা একদম লাল। উবা আমাকে 2 টুকরো পেঁপে দিয়ে গিয়েছিল। খেয়ে দেখি আমের মতো মিষ্টি। 8 জন ছেলে বুড়ো, ওদের মধ্যে উবাও আছে। কাঠের ডালায় একটা 3-4 ফুট লম্বা রোদে শুকনো আস্ত মাছ বয়ে এনে ডালা শুদ্ধ নৌকার মধ্যে নামিয়ে রাখতেই উবা আমাকে হাত নেড়ে ডাকলো। কাছে গিয়ে দেখি মাছটার শিরদাঁড়াটা বের করে নিয়েছে। ফলের লেজ থেকে মুড়ো পর্যন্ত মাছটা দুফালি করা। একটা ফালির উপর আরেকটা ফালি এমনভাবে রাখা যে মনে হয় মাছটা আস্তই আছে। উবা এর নাম বলল পিরারুকু। খুব নাকি স্বাদ। জলের এক কিনারে সূর্য ডুবে গিয়ে আরেক কিনারে পূর্ণিমার চাঁদ উঠতেই সমস্ত জায়গাটা জুড়ে নাচ গান পানভোজন শুরু হলো। এদের বাজনার মধ্যে জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গের ডাক আর আওয়াজ শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই রোমাঞ্চকর আওয়াজ ভারী সুন্দর, ছন্দে ছন্দে তালে তালে বেজেই চলেছে। এবার আর শুধু উবা নয়, আরও অনেক ছেলে মেয়ে বুড়ো বুড়ি আমাকে হাত ধরে তাদের মধ্যে টেনে নিয়ে গেল। নাচ গানের মধ্যেই কেউ কেউ আমার হাতে নানা রকম খাবার তুলে দিল। কেউ দিল হাতির কানের মতো খোদলওয়ালা পাতার ফলের রস। সত্যি বলতে কি, আমার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা ভুলে আমি যেন একটা আনন্দের নদীতে একটা কেনো চড়ে ভেসে চললাম। এত মানুষের এমন আনন্দ আর কোথাও আমি দেখিনি।
এ যেন শুধু এই জঙ্গলেই সম্ভব, শুধু এই জঙ্গলের মানুষের পক্ষেই সম্ভব। সুগন্ধি টাম্বাকি মাছ আর পাকা পেঁপে আর নানা রকম অচেনা কিন্তু সুস্বাদু ফলমূল খেয়ে আমার মন ভরে গেল। খাওয়াও এমন আনন্দের হয়। সকলের খাওয়া হয়ে গেলে সবাই মিলে গাইতে গাইতে নাচতে নাচতে পশু পাখি কীট পতঙ্গের ডাক আর আওয়াজের সুরে তালে তালে বাজাতে বাজাতে নদীর দিকে চলল। নদীর তীরে পৌঁছে সকলে নদীর পাড় বরাবর ছড়িয়ে গিয়ে গাছে বাঁধা নানা মাপের নানা ধরনের নৌকো খুলে নিয়ে তাতে চড়ে বসলো। উবা আমাকে তাদের নৌকায় তুলে নিল। এবার আর সে দুপুরের উবাটা নেয়নি, অন্য একটা কেনই চড়েছি। নৌকাগুলো অনেকটা যেন আকাশে বকের শাড়ির মতো এগিয়ে চলেছে। অনেক নৌকোতে গান বাজনাও চলছে। হঠাৎ চাঁদের উপর চোখ পড়তেই আমি চমকে উঠলাম। এত বড় চাঁদ আমি কোথাও কখনো দেখিনি। মনে হয় যেন আমাজনই চাঁদের নিজের দেশ।